ভ্যাজাইনাতে যে পুরুষের শুক্রাণু তাকে ইংরেজিতে বলা হয় স্পার্ম। সেই স্পার্ম বা শুক্রাণুকে ওই যোনিদ্বারেই মেরে ফেলার জন্য, যোনিদ্বারেই শেষ করে দেওয়ার জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় ভ্যাজাইনার মধ্যে, যার ফলে ওই স্পার্মগুলো বা শুক্রাণুগুলোর মর্টালিটি বা জনন ক্ষমতা বা জীবনী শক্তি নষ্ট হয়ে যায়। একে বলা হয় স্পার্মিসাইডস। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ইরিটেট বা অ্যালার্জি, যার জন্য যোনিদ্বারে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে যায়। আরেকটা বড় কারণ আছে, এটা হচ্ছে হরমোন। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে শরীরের মধ্যে, মহিলাদের শরীরের মধ্যে কিছু হরমোনের বৈপরীত্য দেখা যায়। যেমন ধরুন প্রেগনেন্সি পিরিয়ডে, ব্রেস্ট ফিডিং পিরিয়ডে, মেনোপজ পিরিয়ডে। মেনোপজটা কি? যখন মেয়েদের মাসিক স্রাব দিয়ে খেতে বসা, সেটাকে বলা হয় মেনোপজ। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে আছে সার্জিক্যাল অপারেশন, সার্জিক্যাল অপারেশন অফ ওভারি।
সার্জারি করা হয়, রিমুভাল করে দেওয়া হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু হরমোনের গন্ডগোল দেখা যায়। এইসব কারণগুলোর জন্য কিন্তু ভ্যাজিনাইটিস বা ভালভোভ্যাজিনাইটিস ডেভেলপ করতে পারে। বুঝতে পেরেছি? তাহলে মোটামুটি এই তিনটে টাইপে বিভিন্ন রকম কারণের জন্য কিন্তু ভ্যাজিনাইটিস তৈরি হয়। এবার আসুন অ্যাজ এ হোল কিছু সিমটম সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখুন, সব ধরনের ভ্যাজিনাইটিস যে কারণের জন্যই হোক না কেন, কারণগুলো কম বেশি একরকম। প্রথমেই যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে যে একটা ডিসচার্জ থাকবে, একটা তরল চোঁয়ানি থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই তরল চোঁয়ানি নানান রোগের ক্ষেত্রে, মহিলাদের নানান রোগের ক্ষেত্রে হতে পারে। ভ্যাজিনাইটিসের ক্ষেত্রে যে তরল চোঁয়ানি বা ডিসচার্জ হয়, ভ্যাজাইনাল ডিসচার্জ, সেটা কিন্তু খুব অফেন্সিভ বা ওডারযুক্ত। বুঝতে পেরেছি? সেকেন্ড যেটা হবে, ভ্যাজাইনা খুব ড্রাই হবে, পেনফুল হবে, ইরিটেশন থাকতে পারে, চুলকানি থাকতে পারে, রেডনেস থাকতে পারে। এগুলো কিন্তু এর হচ্ছে কমন সিমটম। এছাড়া যেটা আছে, যে ডিসচার্জ যেটা হবে সেটা হচ্ছে ফিসি ওডার, মাছ ধোয়া জলের মতন গন্ধযুক্ত তলানি। এছাড়া সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় মেল এবং ফিমেল বোথ পার্টনার খুব কষ্ট অনুভব করবে, যেহেতু ভ্যাজাইনা খুব ড্রাই, ইরিটেশন রয়েছে, ড্রাই রয়েছে, সেই জন্য পেনফুল কয়েশন, সহবাস করার সময় খুব ব্যথাযুক্ত কয়েশন হয়ে থাকে। এগুলো কিন্তু খুব কমন সিমটম। আর খুব ঘন ঘন বাথরুম বা পেচ্ছাপ করতে যাওয়ার একটা প্রবণতা, এগুলো হচ্ছে সব ধরনের ভ্যাজিনাইটিসের ক্ষেত্রে একটা কমন সিমটম। এরপর বলবো প্রিভেনশন। ট্রিটমেন্টটা পরে বলছি। কি করে প্রিভেনশন করবেন? দেখুন, শুধু ট্রিটমেন্ট করলেই হবে না, ঔষধ দিয়ে চিকিৎসা করলেই হবে না, কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, যেটাকে আমরা প্রিভেনশন বলবো। প্রথমেই হচ্ছে যে যখন আপনার মাসিক বা মেনস্ট্রুয়েশন হবে, সেই সময় অবশ্যই আপনি যে প্যাড বা ন্যাপকিন ব্যবহার করবেন, সেই ন্যাপকিনের যেন আউটার লেয়ারটা সেটা হচ্ছে কটন দিয়ে তৈরি করা থাকে, অর্থাৎ যাকে আমরা বলবো কটনি লেয়ার স্যানিটারি ন্যাপকিন। বাজারে যত রকম ন্যাপকিন আছে, বেশিরভাগ ন্যাপকিনগুলোই কিন্তু উপরে যে লেয়ারটা আছে, আউটার যে লেয়ার, সেটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। আর এই প্লাস্টিকের কন্ট্যাক্টে থাকার জন্য ঠিক মতন অ্যাবজর্বও হয় না, এবং প্লাস্টিক, ঘাম, ভ্যাজাইনার কিছু কেমিক্যাল রিয়াকশন, কিছু পিএইচের ইমব্যালেন্স, এই কারণগুলোর জন্য কিন্তু ইরিটেশন আরও বেশি দেখা দেয়। তাহলে প্রথমেই আপনাকে বাজার থেকে খুঁজে বার করতে হবে যে কটনি লেয়ার স্যানিটারি ন্যাপকিন কোনটা, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ওই অঞ্চলের যে পিএইচ আছে, পিএইচ, সেই পিএইচ লেভেলকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। 3 নম্বর হচ্ছে যে এমন কোনো সোপ, এমন কোনো ডিটারজেন্ট, এমন কোনো স্প্রে ব্যবহার করব না যাতে ওই অঞ্চলের পিএইচ বিগড়ে যায়, ওই অঞ্চলের পিএইচের তারতম্য ঘটে, এটাকে কিন্তু করা যাবে না। নাম্বার 4 হচ্ছে সব সময়ের জন্য যোনিদ্বারকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো রকম ঘাম যেন না থাকে, এদিকে কিন্তু আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরেও যদি দেখেন যে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে বা আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন যে ওই মুহূর্তগুলোকে কি করে ম্যানেজ করা যায়। বুঝতে পেরেছি? নেক্সট, ধরুন এই ধরনের ডিসচার্জ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি করে আলাদা করবেন, ইনভেস্টিগেশন করবেন কি করে? তো প্রথমেই আপনার পিএইচ লেভেলকে এক্সামিন করতে হবে। সেকেন্ড হচ্ছে যে ডিসচার্জটা হচ্ছে, সেই ডিসচার্জটার একটা ল্যাবরেটরি টেস্ট বা কালচার টেস্ট করতে হবে, এবং আপনার ডাক্তারবাবু ভ্যাজাইনাকে ম্যানুয়ালি পরীক্ষা করে বা আপনার সিমটমাদি শুনে যেমন যেমন প্রয়োজন হবে তেমন তেমন পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটা পুরোপুরি ডাক্তারবাবুর ব্যাপার বা ডাক্তার দিদির ব্যাপার। বুঝতে পেরেছি? কিছু রোগের কথা বলি যে রোগগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ভ্যাজিনাইটিস। তাহলে ভ্যাজিনাইটিসে বলেছি ডিসচার্জ থাকবে, চুলকানি থাকবে, ড্রাইনেস থাকবে, ইচিং থাকবে, ইরিটেশন থাকবে। ঠিক এইরকম একটা রোগ, মহিলাদের আর একটা রোগের নাম হচ্ছে সার্ভিসাইটিস। অর্থাৎ আমাদের যে ইউটেরাসের একদম যে শেষ প্রান্ত সার্ভিক্স, ওই কলসির কাঁধাটার মতন সরু অংশটার মতন, একে বলা হয় সার্ভিক্স। এই সার্ভিক্সে যদি ইনফ্লামেশন হয় তাকে বলা হয় সার্ভিসাইটিস। সার্ভিক্সের ইনফ্লামেশন বা সার্ভিসাইটিসেও কিন্তু এই ধরনের সেম লক্ষণ দেখতে পাবো। এছাড়া যদি ভ্যাজাইনাতে যদি ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে দেখতে পাবো। এছাড়া পেলভিস
ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটাকে আমরা বলি পিআইডি, পি ফর পেলভিস, আই ফর ইনফ্ল্যামেটরি, ডি ফর ডিজিজ। পিআইডি ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের দেখতে পাবো। এছাড়া যদি বিশেষ ধরনের কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের সিমটমগুলোকে দেখতে পাবো। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কি এগুলোকে চিরতরে আরোগ্য করা যায়, সে ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে দেখুন, হোমিওপ্যাথি এমন একটা বিদ্যা বা এমন একটা বিজ্ঞান, যে বিজ্ঞান দিয়ে এই সার্ভিসাইটিস বা ভালভো ভ্যাজিনাইটিস একে আপনি খুব সহজেই নিরাময় করতে পারেন। তো আসুন চটপট করে কয়েকটা ওষুধের কথা বলি, একদম সিমটমেটিক লক্ষণগুলোকে বলবো। প্রথমেই যে ওষুধটার কথা বলবো তার নাম হচ্ছে সিপিয়া। মেয়েদের খুবই ঘনিষ্ঠ বন্ধু সিপিয়া। সিপিয়াকে চেনার প্রথম লক্ষণ হচ্ছে যে দেখবেন সিপিআর পেশেন্টের বা সিপিআর মহিলাদের ভ্যাজাইনা খুব ড্রাই থাকে, ইরিটেশন থাকে। সহবাস করতে গেলে মেল এবং ফিমেল বোথ পার্টনার বলবে যে ভ্যাজাইনা খুব ড্রাই এবং সেখানে ইরিটেশন বা ইচিং রয়েছে। ফার্স্ট। সেকেন্ড আর কি দেখবেন, দেখতে পাবেন যে অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস। অ্যাট্রফিক অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, মহিলাদের ভ্যাজাইনাগুলো কুঁচকে যায়, শুকিয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তাকে বলা হয় অ্যাট্রফি। সংকুচিত ভ্যাজাইনা, তাতে যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় তাকে বলবো আমরা অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস। সিপিআর পেশেন্ট কিন্তু এই অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিসকেও কিন্তু দূর করতে সক্ষম। এছাড়া সিপিআর পেশেন্টের ভ্যাজাইনা অঞ্চল খুব ভারী ভারী বোধ করে, সিপিআর পেশেন্টের কনস্টিপেশনের একটা প্রবণতা থাকে এবং একটা জেনারেল উইকনেস বা ফ্যাটিক, দুর্বলতা সিপিআর পেশেন্টের থাকে। এই কটা লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে আপনি সেই পেশেন্টকে নির্দ্বিধায় সিপিআর দেবেন। সাধারণত 200 পোটেন্সি সব রোগের জন্য, সব মেডিসিন যে কটা আলোচনা করব সবটার একবারেই বলে নিচ্ছি। 200 পোটেন্সি, পাওয়ার হবে 200 শক্তি সম্পন্ন। ঠিক একইভাবে আপনি 1 গ্লাস জলের মধ্যে 1টা বা 2টো বড়ি দিয়ে সেই জলটাকে 10 বার একই দিকে নাড়িয়ে 1 চামচ করে ওষুধ 4 ঘন্টা পর পর 4 বার যদি আপনি ব্যবহার করেন, করে আপনি আর ওষুধ খাবেন না, দিন 5-10 অপেক্ষা করুন। দেখবেন যে যদি সিমটম সিমিলারিটি হয়, রোগের সঙ্গে যদি আপনার ওষুধের লক্ষণ ম্যাচ করে থাকে, তাহলে দেখবেন ওই সিপিআর 200 বা যে ওষুধগুলোর কথা বলবো তার 200 পোটেন্সি। সেম পদ্ধতিটা আবার বলি, 1 গ্লাস জল নেবেন, সেই জলের মধ্যে সিপিয়া বা যে ওষুধ আপনার সিলেক্টেড হবে তার 1টা বা 2টো বড়ি দেবেন, 10 বার ক্লকওয়াইজ নাড়িয়ে 1 চামচ ওষুধ খাবেন, ঢাকা দিয়ে রাখবেন। ঠিক 4 ঘন্টা পর পর সেম ডিরেকশনে অর্থাৎ ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে আবার 10 বার নাড়িয়ে আবার 1 চামচ খাবেন, ঢাকা দিয়ে রাখবেন। ঠিক 4 ঘন্টা বাদে 10 বার নাড়িয়ে আবার 1 চামচ খাবেন, তার 4 ঘন্টা বাদে 10 বার নাড়িয়ে আর একবার খেয়ে পুরো গ্লাসের জলটা ফেলে দেবেন। ঠিক আছে, এতে হবে কি আপনার অ্যাগ্রাভেশন বা মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি ঘটবে না। খুব মিনিমাম ডোজে যেহেতু দেওয়া হয়, মিনিমাম শক্তিতে প্রয়োগ করা হয়, তাই মেডিসিনাল অ্যাগ্রাভেশন ঘটার সম্ভাবনা খুব কম। বুঝতে পেরেছি? এ তো গেল ডোজ রিপিটেশন ওষুধের কথা। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে পালসেটিলা। দেখুন, পালসেটিলাকে এমনি এর কমন নাম হচ্ছে লেডিস ফিঙ্গার। পালসেটিলার আর একটা নাম হচ্ছে লেডিস ফিঙ্গার, অর্থাৎ মেয়েদের আঙ্গুলের মতন। তার মানে বুঝতেই পারছেন যে মেয়েদের খুব কমন বন্ধু। দেখুন, এই পালসেটিলার পেশেন্টের ভ্যাজিনাইটিসের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের জন্য এটা খুব প্রযোজ্য। প্রেগনেন্ট যেসব মহিলারা গর্ভবতী তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়া হচ্ছে কি, পালসেটিলার পেশেন্টের যে স্রাব বা ডিসচার্জ যেটা হয় ভ্যাজাইনা থেকে, সেটা খুব ঘন, ঠিক এবং ক্রিমি। ক্রিমি মানে হচ্ছে ক্রিম লাইক, ওয়ার্ম নয়। ক্রিমি মানে হচ্ছে যে ওয়ার্ম আমাদের মলদ্বারে এসে ডিস্টার্ব করে সেই ক্রিমি নয়, কিন্তু ক্রিম মানে হচ্ছে যেমন আমরা দুধের থেকে ক্রিম তৈরি করি না, সেরকম হচ্ছে ঘন, ঠিক এবং ক্রিম লাইক। এছাড়া হচ্ছে যে পেলভিক রিজিয়ন, তলপেটটা খুব ভারী ভারী লাগে, প্রচণ্ড চুলকানি, ভীষণ চুলকানি, এইরকম যদি আপনি পান। আর পালসেটিলার পেশেন্ট তো আপনাদের জানেন অল্পতেই কাঁদো কাঁদো ভাব, ঠিক আছে, প্রচণ্ড হাওয়া পছন্দ করে, এরকম সিমটম পেলে আপনি তাকে পালসেটিলা দিন। ডোজ রিপিটেশন
অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ওষুধ খাওয়ার পদ্ধতি আগে যা বলেছি তাই। নেক্সট যে ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে বোরাক্স। বোরাক্স খুব সুন্দর ওষুধ। দেখুন, বোরাক্সের যে ডিসচার্জ বা রসায়ন বা তরল পদার্থ জনিতদ্বার দিয়ে বেরিয়ে আসে সেটা হচ্ছে এগ লাইক হোয়াইট। হ্যাঁ, এগ হোয়াইট বলা হয়। ডিমের যে সাদা অংশটা আছে না, সেই ডিমের সাদা অংশের মতন হচ্ছে তরল। আর প্রচণ্ড জনিতদ্বারে চুলকানি, ব্যথা এবং জেনারেলি 2 মাসিকের অন্তর্বর্তী সময়, অর্থাৎ একটা পিরিয়ড শেষ হয়ে গেছে আর একটা পিরিয়ড আসছে, এর যে মাঝখানে পিরিয়ড, এই মাঝখানের পিরিয়ডে এই ভ্যাজিনাইটিস বা ভ্যাজাইনার ডিস্টার্ব তৈরি হয়। এটা কিন্তু বোরাক্সের একটা খুব ভালো লক্ষণ। হ্যাঁ, তাহলে বোরাক্সের সিমটম ইন বিটুইন 2 মেনস্ট্রুয়াল পিরিয়ড, 2 মাসিকের মধ্যবর্তী অঞ্চলে দেখা দেয়। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্রিওজোট। হ্যাঁ, দাঁতে ব্যথা হলে ক্রিওজোট ব্যবহার করে, আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন ভিডিওতে। ক্রিওজোট খুব ভালো ওষুধ। জেনারেলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যে ভ্যাজিনাইটিস তৈরি হয় তার জন্য ক্রিওজোট ওষুধ খুবই উপকারী। আর ক্রিওজোটের ভ্যাজাইনাল ডিসচার্জ প্রচণ্ড অফেন্সিভ, ব্যাড ওডার যুক্ত। এটা কিন্তু ক্রিওজোটের খুব বড় একটা লক্ষণ। ঠিক আছে, নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের যে ডিসচার্জ সেটা হচ্ছে প্রফিউজ, প্রচুর পরিমাণে হয় এবং মিল্কি হোয়াইট। বোরাক্সে কি বলেছিলাম, এগ লাইক হোয়াইট, এটা কিন্তু মিল্কি হোয়াইট, দুধের মতন সাদা। এছাড়াও হচ্ছে ইয়েলোইস ডিসচার্জও কিন্তু থাকে ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে। প্রচণ্ড চুলকায়, ব্যথা হয়। সবচেয়ে পিকুলারিটি ক্যালকেরিয়া কার্বের সেটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্বের পেশেন্টদের, মহিলাদের জনিতদ্বারে কোল্ড সেন্সেশন। গোটা দেহের তাপমাত্রা একরকম, কিন্তু জনিতদ্বারের তাপমাত্রা কিন্তু অনেক কম বলে পেশেন্ট অনুভব করে। এটা কিন্তু ক্যালকেরিয়া কার্বের পেশেন্টের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। নেক্সট যে ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে হাইড্রাস্ট্রিস্ক্যান। হাইড্রাস্ট্রিসের পেশেন্টের কিন্তু ডিসচার্জ যেটা হয় সেটা হচ্ছে হলুদাভ, হলুদ বর্ণের। হ্যাঁ, যেমন ক্যালকেরিয়া কার্বের হলুদ বর্ণ আছে, হাইড্রাস্ট্রিসের পেশেন্টের বা মহিলাদের যে ডিসচার্জ সেটাও কিন্তু হলুদ বর্ণের। তার সঙ্গে থাকে প্রচণ্ড চুলকানি। এরপর যে মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিসের পেশেন্ট জেনারেলি হেলদি, ওবেসিটি, মোটাসোটা খুব, এবং ওই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে তৈরি হয় যেমন ক্রিওজোট, ঠিক তেমনি এটা হচ্ছে ইস্ট ইনফেকশন থেকে তৈরি হয় গ্রাফাইটিসের ডিসচার্জ। এবং গ্রাফাইটিসের ডিসচার্জ যেটা হয় বা ইরিটেশন যেটা হয় সেটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল, সাধারণত মাসিকের আগে হয়। ঠিক আছে, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা যদি একটু মন দিয়ে শুনি, দেখি, বুঝি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর ওষুধপত্র দিতে পারি। আর ইস্ট ইনফেকশনকে আমরা ক্যান্ডিড ইনফেকশনও বলে থাকি। ঠিক আছে, এই হলো সব মিলিয়ে ভ্যাজাইনাইটিসের কারণ, লক্ষণ, সিমটম এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বা প্রিভেনশন। এই কটাকে আমরা যদি বারবার শুনি, আমরা যদি ম্যাচ করে ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ পেতে পারি। তাহলে আজকে এই ভিডিওকে এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেওয়ার আগে যে অনুরোধ বারবার করি, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। ঠিক আছে, যাতে অন্যান্য মহিলারা বা অন্যান্য পরিবারের সদস্যরা এখান থেকে উপকার পেতে পারে। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। দেখা হবে খুব শীঘ্রই এরকম সুন্দর আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীর এবং পরিবারের সকলের শরীরের দিকে নজর দিন। ধন্যবাদ।